আজকে আমরা শুরু করব ক্লাস 9 এর লেসন 3 এর একটা কবিতা, খুব সুন্দর কবিতা। কবিতার নাম হচ্ছে অটম। লেখক হচ্ছে জন ক্লেয়ার। জন ক্লেয়ারের সম্বন্ধে এখানে দেখো দেয়া আছে। জন ক্লেয়ার ওয়াজ অ্যান ইংলিশ poet famous for his celebratory representations of the English countryside and his lamentation of its disruption. Some of his notable collection of poetry are First Love, Snowstorm, The Village Minstrel, and other poems, etc. তাহলে এখানে জন ক্লিয়ারের সম্বন্ধে লেখা আছে তিনি একজন ইংলিশ ফেমাস পোয়েট এবং তিনি কেমন ধরনের কবিতা লিখতেন, কেমন কবিতা লিখতেন? ইংলিশ কান্ট্রিসাইড অ্যান্ড ইটস ল্যামেন্টেশন অফ ইটস ডিসরাপশন, অর্থাৎ তিনি তার দেশের গ্রামের যে বর্ণনা, তার দেশ অর্থাৎ ইংল্যান্ড, তার যে কান্ট্রি সাইড অর্থাৎ তার যে গ্রামের বিভিন্ন প্রান্ত, তার দেশের বিভিন্ন জায়গা তিনি বর্ণনা লিখতেন এবং ল্যামেন্টেশন অফ ইটস ডিসরাপশন এবং ল্যামেন্ট নিয়ে তিনি অনেক কবিতা লিখতেন। ল্যামেন্ট করা মানে কি বোঝায়? ল্যামেন্ট করা মানে বোঝায় হচ্ছে বিলাপ করা, দুঃখ কষ্ট ইত্যাদি নিয়ে তিনি তার লেখার মধ্যে কিন্তু এই জিনিসগুলো পাই। এছাড়াও এই যে কবিতাটা আছে এই কবিতার সম্বন্ধে আমাদের বলেছে, দেখো, দ্য ফলোইং পোয়েম প্রেজেন্টস এ পেন পিকচার অফ দ্য mellow beauty of autumn in the countryside. As this season comes just before winter, it is characterized by failing leaves, bare branches and strong winds. তাহলে এই কবিতাটা কি বিষয় সেই বিষয়েও আমাদেরকে কিন্তু এই প্রথমেই যে কয়েক লাইন আছে আমাদেরকে এই বিষয়ে আমাদের কিছু বলে দিয়েছে। তার মানে এই কবিতাটা আমরা নাম বুঝতে পারছি অটাম। অটাম মানে ঠিক উইন্টারের আগের যে সিজন। এবারে একটা জিনিস মনে রাখা খুব দরকার, আমাদের এখানকার অটাম এবং ইংল্যান্ডের অটাম কিন্তু এক না। কবি যেহেতু নিজে একজন ইংরেজ ব্যক্তি, তিনি তার যে দেশ, তার যে আবহাওয়া সেই হিসেবে কবিতাটা লিখেছেন, আমাদেরকে অনেকটা সেইভাবেই জিনিসটা বুঝতে হবে। অর্থাৎ এখানে যেই মাসের বর্ণনা আমরা পাই সেই মাসগুলো হচ্ছে কি মাস? অক্টোবর মাস, নভেম্বর মাস, এমন মাসের বর্ণনা আমরা এখানে পাবো। চলো দেখা যাক আমাদের টেক্সটে কি বলছে। সবাই কিন্তু বইটা অবশ্য করে খুলে নিয়ে বসবে, বই না খুলে বসলে কিন্তু ঠিক বোঝা যাবে না। কারণ আমি লাইনগুলো যখন পড়বো তখন লাইনগুলো ম্যাচ করে নিও এবং তার ডিটেলস যে ব্যাখ্যা হয় ব্যাখ্যাটা আমি এখানে লিখে দিচ্ছি। কঠিন মানে তোমরা আমি বলে দেবো কঠিন মানেগুলো বাংলায়, সেই মানেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে লিখে নেবে। ওকে, চলো শুরু করা যাক। তাহলে আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেকস দ্য কেসমেট অল ডে। আমি ভালোবাসি দ্য ফিটফুল গাস্ট। ফিটফুল মানে উপযুক্ত, গাস্ট অর্থাৎ দমকা হাওয়া, যে দমকা হাওয়া, উপযুক্ত দমকা হাওয়া, বেশ জোরালো দমকা হাওয়াকে আমি খুব ভালোবাসি। দ্যাট শেকস যেটা নাড়িয়ে দেয়, শেকস করা মানে নাড়িয়ে দেওয়া। দ্য কেসমেট অল ডে। কেসমেট মানে বোঝায় যে পুরোনো দিনের জানলাকে কেসমেট বলা হতো। কেমন জানলা? যে জানলায় গারদহীন জানলা, ঠিক আছে, গারদহীন জানলাকে কেসমেট বলা হয়, যেটা কেসমেটকে সারাদিন ধরে নাড়াবে। খুব স্বাভাবিকভাবেই যদি খুব জোরে হাওয়া দেয় তাহলে সেটা কি হবে? জানলাকে নাড়িয়ে দেবে। And from the mossy elm tree takes the faded leaves away. এবং কি হচ্ছে? মজি এলম ট্রি। এলম ট্রি মানে বোঝাচ্ছে দেবদারু গাছের রকম, দেবদারু গাছ যেমন হয় তেমন ধরনের গাছ। সেই দেবদারু গাছে কি হয়ে যাচ্ছে? মস পড়ে গেছে। MOSSY। মজি মানে এখানে বুঝিয়েছে ছত্রাক পড়ে যাওয়া, বা যেটা হয় না একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যায়, সেই স্যাঁতস্যাঁতে ভাব যেন হয়ে গেছে গাছের মধ্যে, দেবদারু গাছের মধ্যে। দ্যাট ফেডেড লিভস অ্যাওয়ে। এবং সেখান থেকে লিভস অর্থাৎ পাতাগুলো ফেডেড অ্যাওয়ে হয়ে গেছে, পাতাগুলো সব যেন বিবর্ণ হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। ফেডেড অ্যাওয়ে বলতে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরো একটা জামা বা একটা কোনো পোশাক কিনে আনা হয়েছে, সেই পোশাকের কোয়ালিটি খুব একটা ভালো নয়, সেই পোশাকটাকে যদি একবার দুবার ধোয়া হয় তাহলে তার রং যেরকম ফ্যাকাশে হয়ে যায় সেরকম ঠিক ফেডেড অ্যাওয়ে হয়ে যাওয়া মানে সেটা। Twirling them by the window pane with thousands others down the lane. টুইলিং দেম অর্থাৎ টুইলিং মানে কি বুঝিয়েছে? যেন ঘূর্ণিঝড়ের মতো পাক খাওয়া। ঘূর্ণিঝড় যদি হয়, চারিদিক থেকে হাওয়া আসছে, সেই চারিদিক থেকে হাওয়ার ফলে অসংখ্য পাতা যেন ঘূর্ণিঝড়ের মতো গোল্লা পাপা খাচ্ছে। বাই দ্য উইন্ডো পেন, জানলার নিচে বা জানলার কাচের কাছে। উইথ থাউজেন্ডস আদার্স ডাউন দ্য লেন, এরকম হাজার হাজার পাতা লেনে রাস্তার ধারে পড়ে আছে, যেগুলো
এরকম হাওয়ার জন্য ঘূর্ণিঝড়ের মতো লাগছে। সেকেন্ড প্যারায় চলে এসো। আই লাভ টু সি দ্য শেকিং টুইগ ডান্স টিল দ্য শাট অফ ইভ। আমি আরো দেখতে ভালোবাসি, মানে কবি আরো দেখতে কি ভালোবাসেন, দ্য শেকিং টুইগ, TWIG, টুইগ মানে কি? টুইগ মানে বোঝাচ্ছে আমের, আমরা বললে আমরা যদি আম দিয়ে বোঝাই ভালো বুঝবো, আমরা এখানে যে আমের পল্লব দেখি না, সেরকম কিন্তু শেকিং টুইগ মানে বুঝি যে কোনো গাছের আসার নতুন মুকুল, বা গাছের ধরো ছোট ডাল, যে ডাল থেকে সমস্ত পাতা খসে গেছে এমন ধরনের ছোট ডাল, বা গাছের নতুন পল্লব এসেছে এমন ধরনের গাছ। আই লাভ টু সি দ্য শেকিং টুইগ, এবং সেগুলো কি হচ্ছে, হাওয়া দিচ্ছে, হাওয়াতে সেগুলো নড়ছে বা সেগুলো কাঁপছে। ডান্স টিল দ্য শাট অফ ইভ, সেগুলো নাচ দেখতে আমি ভালোবাসি। নাচ বলেছে কারণ হাওয়া দিচ্ছে, হাওয়াতে যে কম্পন সেটাকে কবি নাচ বলে মনে করছেন। টিল দ্য শাট অফ ইভ, যতক্ষণ না পর্যন্ত সন্ধে নেমে যাচ্ছে। এই যে এখন আমাদের এখানে সন্ধে নেমেছে, ঠিক সেরকম যেন সন্ধে নেমেছে, সন্ধে নামা অবধি তিনি দেখতে পাচ্ছেন। তারপর দেখতে পাচ্ছেন না, কারণ হচ্ছে অন্ধকার নেমে যাচ্ছে, তাই দেখা যাচ্ছে না। পরের লাইনে এসো। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ। স্প্যারো মানে কি? কে বলবে? অভিজিৎ বলো। স্প্যারো মানে? অভিজিৎ মানে চড়ুই পাখি। তাহলে চড়ুই পাখি কটেজ রিগের উপরে, কটেজ কুড়ে ঘর বা কুটির, তার রিগ বা তার ছাদ বা খড়ের দেওয়া ছাদ, কটেজ রিগের উপরে স্প্যারো পাখি, চড়ুই পাখি, হুজ ট্রিপ would make believe that spring was just now flirting by, তার ডাকে এটা আমাদের বিশ্বাস করতে মনে হয়, মেক বিলিভ, উড মেক বিলিভ, এটা আমাদের বিশ্বাস করায়, মানে স্প্যারোর ডাক, স্প্যারোর কিচিরমিচির আমাদেরকে বিশ্বাস করায় দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই, স্প্রিং অর্থাৎ বসন্তকাল ঠিক যেন এর আশেপাশে ফ্লার্টিং করছে। ফ্লার্টিং করা মানে কি? তোষামোদি করা, ঠিক আছে, যেচে পড়ে ভাব করা, তাকে ফ্লার্টিং বলা হয়। ঠিক যেন তাহলে আমাদের স্প্রিং কালটা বা বসন্তকাল যেন খুব কাছাকাছি চলে এসেছে, বা বসন্তকাল আসবেই এমন। ইন সামার স্ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই, এবং সেই বসন্ত কেমন? ইন সামার স্ল্যাপ, সামার গ্রীষ্মকালের কোলে, উইথ ফ্লাওয়ার্স টু লাই, এবং সেখানে প্রচুর ফুল যেন শুয়ে আছে। কারণ স্প্রিং কেমন একটা সময়, স্প্রিং এ কিন্তু প্রচুর ফুল ফোটে, স্প্রিং হচ্ছে কালারফুল একটা সিজন, সেই জন্য এই কথাটা বলেছে। ইন সামার স্ল্যাব, সে যেন সামার অর্থাৎ গ্রীষ্মকালের কোলে শুয়ে আছে এবং চারিদিকে প্রচুর ফুল দিয়ে সাজানো আছে। পরের বেড়ায় এসো। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, আমি দেখতে ভালোবাসি কটেজ থেকে যে স্মোক বেরোয়, কটেজ অর্থাৎ কুড়ে ঘর থেকে যে স্মোক বেরোয়। তাহলে কুড়ে ঘর থেকে কেমন স্মোক বেরোয়? দুরকম হতে পারে। একটা হচ্ছে কুড়ে ঘরের মধ্যে কেউ রান্না করছেন তার স্মোক, কিংবা যেহেতু এটা দেখো ঠান্ডার দেশের কথা বলছি, ইংল্যান্ড কিন্তু যথেষ্ট ঠান্ডার দেশ। আমাদের এখানে যে ঠান্ডাটা আমরা অনুভব করি তার থেকে প্রচুর বেশি ঠান্ডা। তাহলে এমনটাও হতে পারে যে কটেজের মধ্যে তারা ঘর গরম রাখার জন্য যে চিমনি জ্বালায়, সেই চিমনি থেকে যে ধোঁয়া বেরোয়, সেই স্মোকের কথাও এখানে কবি উল্লেখ করতে পারেন। কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ, সেটা নেকেড ট্রিজ কার্ল আপওয়ার্ড, কার্ল মানে কোঁকড়ানো, আমরা অনেকে দেখি না কোঁকড়ানো চুল, সেটা কিন্তু কার্ল মানে সেই ধোঁয়াটা কার্ল হয়ে উপরে উঠছে, কোঁকড়ানো অবস্থায় উপরের দিকে উঠছে। আপওয়ার্ডস মানে উপরের দিকে ওঠা। থ্রু দ্য নেকেড ট্রিজ, সমস্ত নেকেড বোঝায় বিবস্ত্র বা উলঙ্গ। নেকেড ট্রিজ উলঙ্গ গাছ বা বিবস্ত্র গাছ মানে কি? যে গাছে পাতা নেই, কোনো ফুল নেই, এমন ধরনের গাছ। কারণ সময়টাই এমন, সময়টা হচ্ছে অটাম। তাহলে সেই পাতাহীন ফুলহীন গাছের মধ্যে দিয়ে কুটির থেকে সেই ধোঁয়া কার্ল হয়ে উপরের দিকে উঠছে। সবাই ইমাজিন করার চেষ্টা করো। কবি কিন্তু এখানে একদম খুব নিখুঁত ভাবে তার নিজস্ব এলাকার বা তার গ্রামের চিত্র খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। অটামের সময় তার গ্রামের চিত্র কেমন হয় এবং তিনি কি কি পছন্দ করেন সেগুলো তিনি ডিটেলসে আমাদেরকে বলছেন। দেখো শেষ আর দুটো করা বাকি আছে, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দ্য পিজিয়ন্স নেস্টেড অ্যারাউন্ড দ্য কোর্ট। পিজিয়ন্স মানে একদম, পিজিয়ন্স মানে পায়রা। তাহলে পায়রারা নেস্টেড করেছে, বাসা বেঁধেছে, অ্যারাউন্ড দেয়ার কোর্ট, তাদের ঘরের চারপাশে বাসা বেঁধেছে। একটা জিনিস দেখো, পিজিয়ন্সদেরকে নিজস্ব কোনো বাসা থাকে? তারা কিন্তু নিজের বাসা হিসেবে নিজেরা বানাতে পারে না, তারা লোকের বাড়িতে গিয়েই বাসা বেঁধে থাকে। অর্থাৎ কিছু টুকটাক খড় মুটো টুটো তারা নিয়ে এসে
জড়ো করে রাখে যাতে করে তাদের থাকতে একটু সুবিধা হয়। সেরকম পিজিয়নসরা কি করছে, নিজের বাসাটাকে আর একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, তাহলে অন ডাল নভেম্বর ডেজ, ঠিক এরকমই একটা নভেম্বরের ডাল দিনে, ডিইউ ডবল এর ডাল মানে কি, ডাল মানে বোঝাচ্ছে নিরস, ঠিক আছে, বা যেখানে কোনো ঔজ্জ্বল্য কিছু নেই, যেখানে কোনো মজাদার কিছু নেই, খুব নিরস বোকা বোকা, ঠিক আছে, ম্যার মেরে, এটাকে আমরা বলতে পারি ডাল, ঠিক আছে। তাহলে ডাল নভেম্বর ডেজ লাইক দিস, ঠিক এরকমই একটা নিরস নভেম্বরের দিন। তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস পেয়ে গেলাম, কবি যে সময় নিয়ে কবিতা লিখছেন অটামের সময়, মাসটা তাহলে কি, মাসটা কিন্তু নভেম্বর। দ্য কক আপন দ্য ডাং হিল ক্রাউইং, দ্য কক মানে মোরগ, মোরগ মুরগি এরা, আপন দ্য ডাং হিল ক্রাউইং, ডাং হিল মানে বুঝিয়েছে যেখানে প্রচুর নোংরা আবর্জনা ফেলা আছে, বা ডাং বলতে কিন্তু এখানে বোঝায় ধরো গোবরকেও বোঝানো যেতে পারে, ঠিক আছে, যেখানে গোবর নোংরা নোংরা ফেলা আছে সেখানে নোংরা আবর্জনা স্তূপের উপরে কক দাঁড়িয়ে, মোরগ মুরগিরা দাঁড়িয়ে ক্রাউইং করছে, তারা ডাকছে। দ্য মিল সেলস অন দ্য হিথ এ গোয়িং, এই জিনিসটা বুঝবে, দ্য মিল সেলস অন দ্য হিথ এ গোয়িং, এটার মানে বুঝিয়েছে ধরো কোনো একটা মাঠ, কোনো মাঠের মধ্যে একটা মিলকে এস্টাবলিশ করা হয়েছে। মিল মানে এখানে বিশাল বড় কোনো কারখানা হয়তো বোঝায়নি, এখানে মিল মানে বুঝিয়েছে এটা একটা মেশিন পত্র। সেই মাঠের পাশে যে মেশিন, সেই মেশিন থেকে হিট এ গোয়িং, সেখান থেকে কিছু জিনিস চলে যাচ্ছে, সামনে এগিয়ে যাচ্ছে, মানে সেই যে মেশিন থেকে কোনো যে আবর্জনা বেরোনো, ঠিক আছে, তার থেকে ধরো কোনো কোনো তুলো জাতীয় জিনিস বেরোচ্ছে বা কিছু বেরোচ্ছে, সেটা যেন হিট এ গোয়িং, সেটা সামনের দিকে হাওয়ায় হাওয়ায় আরো ভেসে চলেছে, সামনে এগিয়ে চলেছে, সারা মাঠের মধ্যে যেন সেটা ছড়িয়ে চলেছে, এটা একটা কবির ইমাজিনেশন। লাস্ট প্যারা এসো, দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট, আর এ ভিএন, র্যাভেন মানে বোঝায় দার কাক, তোমরা কে কে দার কাক দেখেছো আমার কমেন্টে জানাবে। তাহলে ফেদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট, দার কাকের বুকের পালক, ফলস অন দ্য স্টাবেললি, স্টাবেললি মানে কি, স্টাবেললি মানে ইমাজিন করো, যারা গ্রামে থাকো তারা তো বিশেষ করে বুঝতেই পারবে, ধরো অনেক বড় মাঠ, যে মাঠে ধান চাষ করা হয়েছে, সে ধান কেটে নেওয়ার পরেও মাঠের সঙ্গে যে অল্প একটু ধানের নিচের অংশটুকু, ধানের যে গোড়াটা সেটা আটকে থাকে না, সেটাকেই বলা হচ্ছে স্টাবেললি। তাহলে বিস্তীর্ণ মাঠ, সেখানে ধান চাষ করা হয়েছিল, ধান কেটে নেওয়া হয়েছে, তাও যে ধানের শেষটুকু, সে ধানের প্রান্তটুকু মাটির সঙ্গে লেগে আছে, ওটা হচ্ছে স্টাবেললি। তাহলে এই যে র্যাভেনের ব্রেস্ট, র্যাভেনের বুকের পশম, দারকাকের বুকের পশম এসে পড়ছে সেই সমস্ত মাঠের উপর রাখা যে ফসল, মানে কেটে রাখা ফসল, তার অবশিষ্টাংশ জায়গার উপরে। দ্য অ্যাক্রন্স নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট, আর অ্যাক্রন্স পড়ছে, অ্যাক্রন্স মানে কি, অ্যাক্রন্স মানে বুঝেছি ওক গাছের একটা ফল, ওক গাছ থেকে পরে এক ধরনের বাদাম জাতীয় ফল, অ্যাক্রন্স পড়ছে ওল্ড ক্রোজ নেস্ট, কাকের পুরাতন বাসা, তার পাশে যে ওক গাছ, তার ফল পড়ছে, কি হচ্ছে, ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি, গাছ থেকে তারা প্যাটারিং হয়ে পড়ছে, প্যাটারিং মানে মানে একটা নির্দিষ্ট ছন্দে পড়া, মাঝে মধ্যে টুপ টুপ করে সেই গাছ থেকে, ওক গাছ থেকে ফল পড়ছে। দ্য গ্রান্টিং পিগস দ্যাট ওয়েট ফর অল, এবং গ্রান্টিং পিগস, ঘোত ঘোত করা শুয়োর বা শুকর, তারা কি করছে, দ্যাট ওয়েট ফর অল, তারা অপেক্ষা করে আছে কখন সেই উপর থেকে গাছ থেকে সেই কাকের বাসা, যেখানে কাকের বাসার পাশ থেকে যে সমস্ত ফলগুলো পড়ছে কখন পড়বে, এবং তারা কি করবে, দেখো লাস্ট লাইনে আছে, স্ক্রাম্বেল এন্ড হারি ওয়্যার দে ফল, তারা স্ক্রাম্বেল করছে, একদম ধাক্কা ধাক্কি করে, হুড়োপাড়া করে একদম গিয়ে সেই ফলটা খাবে বলে তারা কি করছে, নিজেদের মধ্যে ধাক্কা ধাক্কি করে, একজন এদিকে পড়ছে, একজন ওদিকে পড়ছে, ঠিক আছে, একটা হুড়ো পাড়ার মতো অবস্থার মধ্যে সেই শুকরগুলো লেগে পড়েছে, কে খাবে এটার জন্য। তাহলে এই হলো কবির ভাষায় একটা অটামের দিন, তিনি যেটা ইমাজিন করেছেন, দেখো কত কত সূক্ষ্মভাবে কিন্তু তিনি সমস্ত বিষয় বর্ণনা করেছেন, তার নিজের বাড়ির দৃশ্য থেকে, জানলার কাছ থেকে কি হচ্ছে সেখান থেকে শুরু করে, গাছের পাতা এবং গাছ থেকে যে পাতাগুলো পড়ছে সেখানে ঘূর্ণিঝড়ের মতো লাগছে থেকে শুরু করে, কটেজ স্মোক, ঘর থেকে যে ধোঁয়া বেরোচ্ছে সেই ধোঁয়া, এবং পায়রার বাসা, ঠিক আছে, মোরগ ডাকছে, এবং লাস্টে শেষ করছেন যে ফসল কাটা জমিতে
দার কাকের বুকের পশম, এবং সেখান থেকে ফল পড়া, শুয়োররা সবাই সেখানে সেই ফলটা খাওয়ার জন্য হুড়োপাড়া করে যাওয়া, সমস্ত ডিটেলস তিনি কিন্তু আমাদের বর্ণনা করেছেন। এবং এখানে যে ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ডের মানে ম্যাক্সিমাম তোমাদের বলে দিয়েছি, কঠিন ওয়ার্ডগুলো মানে, তাও সবাই একবার বইটা পড়ো, বইটা পড়ে এই ভিডিওটা সঙ্গে সঙ্গে দেখো, তাহলে উপকার হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা, আসার জন্য আসার মতো, একদম মানে সিন পোর্শনে আসার মতো জিনিস। ওকে, তাহলে এতটা রইলো আজকে, সবাই জানি কেমন লাগলো। থ্যাংক ইউ।